সময়টা ১৯৮৮-এর মাঝামাঝি। একদিন প্রেসিডেন্সি কলেজের ক্যান্টিনে চলছে জোর বিতর্ক। নামি দামি লেখক না হলে নাকি কোনো ভালো পত্রিকা লেখা ছাপছে না। কথা ভুল প্রমাণ করতে একটি কালো লম্বা ছিপছিপে ছেলে বন্ধুদের সাথে বাজি রেখে ৩ দিনের মধ্যে একটি গল্প লিখে হাজির হল বিচিত্রা পত্রিকার অফিসে। সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় গল্প পড়ে স্তম্ভিত হয়ে গেলেন। প্রকাশিত হল তার প্রথম গল্প অতসী মামি, যা কিনা হইচই ফেলে দিল পাঠক মহলে। মাত্র ২০ বছর বয়সে রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন প্রবোধ কুমার ওরফে মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের সাথে সাথে আড্ডা জমে উঠুক আমার সাথে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। থাকলো আজকের গল্প, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প খুকি। যার ভালো নাম কাদম্বিনী, তার ডাক নাম সাধারণত হয় কাদু অথবা কাদি। 10 বছর বয়স পর্যন্ত কাদম্বিনী তার ভালো নামের এই দুরকম ভাঙা সংস্করণেই সাড়া দিত। তারপর হঠাৎ একদিন সে সাড়া দেওয়া বন্ধ করিয়া দিল। প্রতিবাদ নয়, রাগ করাও নয়। ডাকনাম দুটি যে সে পছন্দ করে না সে কথা ঘোষণা করা নয়, একেবারে সাড়া না দেওয়ার অসহযোগ। কাদু, ও কাদু, ডেকে ডেকে গলা চিড়ে গেল, শুনতে পাস না? এই কাদি। কে সাড়া দিবে? এ বাড়িতে কাদুও কেউ নাই, কাদিও কেউ নাই। সেই হইতেই তাকে খুকি বলিয়া ডাকা হয়। প্রথম প্রথম লোকের মনে থাকিত না, পুরানো নামেই তাকে ডাকিয়া বসিত। কাদম্বিনী ভুলিয়াও সাড়া দিত না। নাম যেন তার ছেলে মানুষের চেয়েও বড় ছিল, নিত্য ব্যবহার্য তুচ্ছ ডাক নাম। এখন 16 বছর বয়সে 17 হওয়া আশ্চর্য নয়, 18ও হইতে পারে। খুকি নামটাও সে অপছন্দ করিতে আরম্ভ করিয়াছে। কিন্তু একজন মানুষ আর কতবার সামান্য ডাকনামের জন্য চুপচাপ গোলমাল বাঁধাইতে পারে? বুড়ো বয়সে সেটা ভালো দেখায় না। তাছাড়া এ বাড়ির বাস সাঙ্গ হইতেই বার কতই দেরি। 6 মাস 1 বছরের জন্য অত হাঙ্গামা করা হাঙ্গামার অপচয়। রং একটু ময়লা কাদম্বিনীর, মুখখানাও দেখিতে তেমন সুশ্রী নয়, তবে দেহের গঠনটি তার সুঠাম। এক কথায় বোঝানো যায় না এইরকম। মধ্যবিত্ত বাঙালির ঘরে সচরাচর চোখে পড়ে না এরকমও বটে। এটা রূপের পর্যায়ভুক্ত নয়। মেয়েদের যে রূপ ভদ্রলোকের চোখে পড়ে সেটা থাকে তাদের মুখে আর চামড়ায়, চামড়াতেই বেশি। জন্মানোর আগে ভৌতিক আত্মারা সত্যম শিবম সুন্দরমের জ্যোতিতে অন্ধ হইয়া থাকে। নয়তো কালা আদমি আর মেয়েদের ভরসা করো আবেদনের কোলাহলে জন্মদাতার কান কালা হইয়া যাইত। মেয়েদের স্বাস্থ্য অনুমোদনযোগ্য, ভদ্র রকমের রোগবিহীন হৃষ্টপুষ্টতা। তবে গঠন আর স্বাস্থ্য আলাদা। শরীর ভালো থাকা স্বাস্থ্য, আর গঠন সম্ভবত সেটা শরীরের বজ্জাতি, কারণ বজ্জাত লোক ছাড়া ওটা আর কারো দ্রষ্টব্য নয়। কাদম্বিনীর বাবা ডাক্তার অসমঞ্জ রক্ষিত কিছুদিন হইতে মেয়েকে ভালো ভালো ছেলের বাপ, দাদা, খুড়ো, জ্যাঠা, বন্ধুবান্ধব প্রভৃতির সামনে হাজির করিতে আরম্ভ করিয়াছেন। প্রথমে লক্ষ্য ছিল উঁচু, আশা মানুষের চোখে ধাঁধা লাগায় কিনা। কিন্তু সমাজের উঁচু স্তরের লোকেরা এত ঠান্ডা আর ভদ্র আর মার্জিত দৃষ্টিসম্পন্ন যে কাদম্বিনী ঘরে ঢোকা মাত্র বিতৃষ্ণায় তাদের যেন মাথা গরম হইয়া ওঠে। একটা প্রাগৈতিহাসিক অভদ্রতায় অপমান বোধ হয়।
ফাটা চশমার কাচের ভিতর দিয়া তাকানোর মতো দু চোখে ধারালো রেখায় সূক্ষ্ম পীড়ন শুরু হয়। দোষটা বাড়ির লোকের। তারা কাদম্বিনীকে না সাজানোর আধুনিক ফ্যাশনে সাজায়। শাড়ির প্যাঁচে, এলো চুলের ঔদ্ধত্যে এবং আরও কতগুলি খুঁটিনাটিতে কাদম্বিনীর চেহারাই বৈশিষ্ট্য হয়। চৌকাঠ পার হইয়া কয়েক পা হাঁটিয়া তাকে বসিতে হয়। তার সেই চলন ও বসিবার ভঙ্গি দেখিয়া মনে হয় পুকুরে যেন একটি সমুদ্রের ঢেউ আসিয়াছে। কাদম্বিনীর মুখের একটি সম্পদ এই উপযুক্ততার পরীক্ষা দেওয়ার সময় পরিণত হয় তার একটি অতিরিক্ত বিপদে। মুখের শিশু সুলভ সরলতার ছাপ। অজানা দর্শকদের সন্দিগ্ধ মনে এটা তার মৌখিক অভিনয়ের মতোই খাপছাড়া ঠেকে। কাদম্বিনীকে ফেলিয়া দেওয়া হয় বর্ণচোরা আমের পর্যায়ে। মুখের কচিত্ব পাকামির আবরণ, চোখের নিষ্পাপ দৃষ্টি নাকি প্রবঞ্চনার কৌশল। বাস্তবতার ভারে সকলের আশাও সুতরাং নুইতে নুইতে এখন মাটি ছুঁইয়াছে। কেরানি, স্কুল মাস্টার, দ্বিতীয় পক্ষ প্রভৃতির স্তর। জীবনের অসংখ্য সংস্করণের সবগুলির ভূমিকায় মমতার ভাবপ্রবণতা সার্থক করিতে চাহিলে চলিবে কেন? তাই এবার কাদম্বিনীকে একজনের পছন্দ হওয়ার পর বাড়ির লোক হাসিলও না আর কাঁদিলও না। কাদম্বিনী ভাবিয়া চিন্তিয়া দেখিল যে মধ্যস্থ ব্যবহার করিলে গোলমালও বেশি হয়, সময়ও নষ্ট হয়। তার চেয়ে সব কলকাঠি যার হাতে, সোজাসুজি তার কাছে যাওয়াই ভালো। যতই হোক সে তার বাপেরই আদুরে মেয়ে, লোকে আহ্লাদি পর্যন্তও তো বলিতে ছাড়ে না। অসমঞ্জ রোগী দেখিতে বাহির হইতেছিলেন। কাদম্বিনী গিয়া বলিল, একটু পরে রোগী দেখতে যেও বাবা, আমার একটা দরকারি কথা শুনে যাও। মেয়ের দরকারি কথা শুনিয়া অসমঞ্জ থতমত খাইয়া গেলেন। মাথা মুন্ডু কি যে বলিস ঠিক নেই। চিঠির জবাব দেব না? পছন্দ করে চিঠি লিখেছে, জবাব দেব না কেন? লোক ভালো নয় বাবা। লোক ভালো নয়? তুই কি করে জানলি লোক ভালো নয়? বাপের মুখের উপর এ কথার জবাব দেওয়ার মতো বেহায়া বা আহ্লাদি বা সরল বা খুকি মেয়ে কাদম্বিনী নয়। মধ্যস্থ শেষ পর্যন্ত তাকে মানিতেই হইল। কৈফিয়ত সে দিল বিস্তুত দিদি শান্তিলতার কাছে। লোকটা ভারী বদ শান্তিদি, বিচ্ছিরি করে তাকাচ্ছিল। বিচ্ছিরি করে তাকাচ্ছিল মানে কি ভাই খুকি? তুই কি ওর তাকানি তাকিয়ে তাকিয়ে দেখছিলি? তাকানি দেখে কি করেই বা বুঝলি সে বদলোক? শান্তিলতা 7 বছরের পুরনো বউ, কিন্তু সুখ অথবা দুঃখের বিষয় তার শ্বশুর বাড়ি নাই। স্বামী তার এত কম রোজগার করে যে এ বাড়ির সকলকেই তার খাতির করিয়া চলিতে হয়। এমন শিথিল, তামাশা বর্জিতা, কথা শোনা, মন রাখা মেয়ে সে, যে বৌদির চেয়ে তার কাছেই মনের কথা বলা অনেক সহজ। বিচ্ছিরি চেহারা, বিচ্ছিরি তাকানি, গরিবের এক শেষ, ওকে আমি। শান্তিলতা মীমাংসিত সমস্যায় স্বস্তি বোধ করিল। তাই বল তোর পছন্দ হয়নি? গরিব তো নয় ভাই খুকি, 112 টাকা না কত মাইনে পায় যে। পাক, ওর সঙ্গে যদি আমার হয়, আমি তাহলে গলায় দড়ি দেব, নয় বিষ খাবো, নয় কাপড়ে আগুন ধরিয়ে। শান্তিলতার কাছে মাসে মাসে 112 টাকা অনেক, অনেক। কাদম্বিনীর অপছন্দ, সজল চোখ আর সাংঘাতিক নভেলি কথার অর্থ সে বুঝিতে পারিল না। এমন বোকা ছেলে মানুষ সরল মেয়ে না হইলে
কারো মুখ এমন কচি খুকির মতো হয়? ছি ভাই খুকি, এসব কথা কি বলতে আছে? কি বলিতে আছে আর কি বলিতে নাই সেটা নির্ভর করে যে বলে তার বুদ্ধি বিবেচনার ওপর। কাদম্বিনী চোখ পাকাইয়া বলিল, ছি ছি শান্তিদি, তোমরা আমায় ধরে বেঁধে। কথা শেষ না করিয়া কাদম্বিনীর ঢোক গেলার রকমে শান্তিলতার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল। ভয়ে ভয়ে বলিল, ধরে বেঁধে নয় খুকি, কদিন থেকে সম্বন্ধ হচ্ছে, এক জায়গায় বিয়ে তো হওয়া যায়। এ সম্বন্ধ মন্দ কি? 112 টাকা। রাখো তোমার 112 টাকা। শান্তিলতা বলিল, উনি বলছিলেন কাল মাথা ধরে আমার ঘুম আসেনি কিনা, তাই অনেক রাত পর্যন্ত দুজনে কথাবার্তা বলছিলাম। তো উনি বললেন এখানে বিয়ে হলে খুকি খুব সুখী হবে, বিয়ে পাস, 112 টাকা মাইনে। কাদম্বিনী হাই তুলিয়া বলিল, আমি কিছু শুনতে চাই না শান্তিদি, আমি কি ফেলনা? একটা বিয়ে পাস হাড় গিলে 112 টাকায় কি হয় মানুষের? সৌম্য নামে যার জন্য এই বিদ্রোহ, সেও কম হাড় গিলে নয়, এবং 6 মাস ওকালতি করিয়া 12টা টাকাও সে রোজগার করিয়াছে কিনা সন্দেহ। কিন্তু তার বাবার এত টাকা আছে যে তিনি ভয়ানক কৃপণ হওয়া সত্ত্বেও সৌম্য সিল্কের পাঞ্জাবি গায়ে দেয়, আর একটা সিগারেট ফুঁকিয়াই প্রায় 3টা পয়সা ধোঁয়া করিয়া উড়াইয়া দেয়। মাঝে মাঝে অসমঞ্জের মধ্যবিত্ত সংসারের বিশৃঙ্খল আবর্তের মাঝখানে আসিয়া হাজির হয় এবং অকৃত্রিম প্রসন্নতার সঙ্গে আগাগোড়া ঘরের ছেলের মতোই ব্যবহার করিয়া যায়। বড়লোকের ছেলের এই অনুগ্রহ এখনও এ বাড়ির লোক সময় সময় বিশেষ উপভোগ করে, কারণ অনেক দিন হইতে ঘরের ছেলের মতো ব্যবহার করিয়া গেলেও বড়লোকের ছেলে চিরকাল বড় লোকেরই ছেলে। 17-18 বছর ধরিয়া বড় হওয়ার ফলাফল প্রথম যেদিন এক সঙ্গে সৌমের চোখে পড়িল, সেদিন সকালে তার বড় মাথা ধরিয়াছিল এবং অ্যাসপিরিন গিয়াছিল ফুরাইয়া। 2 কাপ চা খাইয়াও মাথা ধরা না কমায় বেলা প্রায় 9:30টার সময় সে গেল অসমঞ্জবাবুর বাড়ি। কাদম্বিনীকে দেখিয়া মাথা ধরা কমানোর জন্য নয়, অ্যাসপিরিনের জন্য। চাকরকে পাঠাইয়া দিলেও 5 মিনিটের মধ্যে ঔষধটা আসিত। তবু সে যে নিজেই কেন গেল তার কোনো কারণ নাই। এরকম কারণবিহীন তুচ্ছ ঘটনার সূত্র ধরিয়া অনেক বড় বড় ওলটপালট ঘটে বলিয়া অনেকে একে বলে ভবিতব্যতা। তবে সেটা সঙ্গত নয়, কারণ আজ সৌমের মাথা না ধরিলে বাড়িতে অ্যাসপিরিন থাকিলে, অথবা চাকরকে অ্যাসপিরিন আনিতে পাঠাইলেও 2 দিন পরে যে কাদম্বিনীর দিকে তার চোখ পড়িত না তার কোনো প্রমাণ নাই। সে তো অন্ধ নয়, বড় বড় চোখ আছে তার। অসমঞ্জবাবু রোগী দেখিতে গিয়াছিলেন। বাহিরের ডিসপেন্সারি হইতে ঔষধ সংগ্রহ করিয়া সৌম্য ভিতরে গেল। কাদম্বিনীকে ডাকিয়া হুকুম দিল, খুকি, জল দে তো আমাকে 1 গ্লাস, ওষুধ খাব। কাদম্বিনীর 2 দাদা অফিসে, 1 ভাগ্নে কলেজে ও আরও 2 ভাই স্কুলে যাওয়ার জন্য প্রায় একসঙ্গেই প্রস্তুত হইতে আরম্ভ করিয়াছে বলিয়া সংসারের আবর্ত এখন চরমে উঠিয়াছে সত্য। তবু সৌমের হুকুম অনেকগুলি প্রতিধ্বনি তুলিল। রান্নাঘর হইতে মা জিজ্ঞাসা করিলেন, কেন সে ওষুধ খাইবে? কলতলায় স্নানরতা বড় দাদা জিজ্ঞাসা করিলেন, সে কি ওষুধ খাইবে? স্বামীর কাপড় গামছা হাতে সামনে দিয়া যাইতে যাইতে একটু দাঁড়াইয়া বড় বউ বলিল, সর্দির জন্য মাথা ধরিয়া থাকিলে সে ইউক্যালিপটাস শুকুক না কেন?
আর ঘরের ভিতরে দেওয়ালে টাঙানো আয়নার সম্মুখে দাঁড়াইয়া দাড়ি কামাইতে কামাইতে মেজো দাদা মন্তব্য করিল, মাথাটা কাটিয়া ফেলিলেই যখন সব হাঙ্গামা চুকিয়া যায়, হ্যাঁ তো ওষুধপত্র খাওয়া কি জন্য। কাচের গ্লাসে জল আনিয়া দিয়া একটু হাসিয়া কাদম্বিনী বলিল, আবার মাথা ধরেছে? কি বিচ্ছিরি মাথাটা তোমার। এই হাসি আর মন্তব্যের সুর তার পরিচিত খেয়াল করিয়া ঝিমানো ভাব কাটিয়া গিয়া সৌম্য যেন হঠাৎ সজাগ হইয়া উঠিল। একটা বিশেষ বয়সেই শুধু মেয়েরা ঠোঁটের নূতন পাওয়া খেলনার মতো এই হাসিকে লইয়াই খেলা করে। নূতন শেখা গানের সুরের মতো মুখে সবসময় শোনা যায় এই কথা, এই সুর। কাদম্বিনী যে নিঃসন্দেহে বুঝিতে পারিয়াছে সে একেবারে পরিপূর্ণভাবে বুড়ো ধাড়ি পাকা ঝানু মেয়ে হইয়া উঠিয়াছে, এ জগতে তার যে আর কিছুই জানিতে বুঝিতে অনুভব ও কল্পনা করিতে বাকি নাই, এতদিনে যে তার জীবনের আসল সমারোহ শুরু হইয়াছে, এইটাই তার ঘোষণা মাত্র। কাঁচা আমে প্রথম রং ধরার মতো বর্ণচোরা আম ছাড়া এ সংকেত কাদম্বিনীর ব্যক্তিগত মৌলিক সম্পত্তি নয়, এটা স্বাভাবিক ঘটনা। কাদম্বিনীর সর্বাঙ্গে ইহা অপেক্ষা ঢের বেশি স্থূল ও সূক্ষ্ম ঘোষণা অনেক আসিয়াছে। অ্যাসপিরিনের বড়ি দুটা গিলিয়া সৌম্য খানিক্ষণ এমনভাবে শুধু কাদম্বিনীর মুখখানায় দেখিল যে তার হাসিটা গেল মিলাইয়া। তখন সৌম্য বিশেষ মনোযোগ সহকারে দেখিতে লাগিল কাদম্বিনীকে। কাদম্বিনী একটু ভয়ে ভয়ে বলিল, রাগ হলো নাকি? সত্যি খুব মাথা ধরেছে? সৌম্য বলিল, টনটন করছে মাথাটা। কাদম্বিনী বিজ্ঞের মতো নির্ভয়ে হুকুম দিল, আজ আর কোর্টে গিয়ে কাজ নেই। তবে একটিমাত্র নিঃশ্বাস ফেলিবার অবসরটুকুর আগে ভয়ে ও পরে নির্ভয়ে কাদম্বিনীকে কথা বলিতে শুনিয়া সৌম্যের আর কিছুই বুঝিতে বাকি রহিল না। একটু ভাবিয়া সৌম্য বলিল, না, কোর্টে যাব না। কাদম্বিনী খুশি হইয়া বিজ্ঞতা বিসর্জন দিয়া আবার একটু হাসিল। মক্কেল আসে না একটা, কেন যে রোজ কোর্টে যাও? চুপচাপ শুয়ে থাকো খানিক্ষণ, মাথা ধরা সেরে যাবে। হাসিয়া বলিল, সকালবেলা শোবো কি রে খুকি? এই তো উঠলাম সারা রাত শুয়ে থেকে। সকালবেলা মাথা ধরাতে পারো, শুতে পারবে না। ডাক্তারের মেয়ে আমি, আমার পরামর্শ শোনো সমুদা, ওপরে গিয়ে শুয়ে থাকো। ওপরে কেউ নেই, চুপচাপ শুয়ে থাকতে পারবে। চলো, তোমাকে বিছানা পেতে দিচ্ছি। চুপচাপ শুইয়া থাকার সুযোগ পাওয়ার লোভে সৌম্য জীবনে কখনো এ বাড়িতে আসে নাই। নিজের বাড়িতে হে সুযোগ তার দুর্লভ নয়। এ বাড়ির চেয়ে তার নিজের বাড়িতেই বরং লোকের ভিড় কম। লোভ ও লাভের হিসাব বাদ দিলেও এ সময় কাদম্বিনীর সঙ্গে দোতলায় গেলে অনেকেই তা লক্ষ্য করিবে এবং কারণ জানিতে চাহিবে। ওষুধ খাওয়ার জন্য কাদম্বিনীর কাছে জল চাওয়ায় সকলের মধ্যে যে কৌতূহল জাগিয়াছিল, মাথা ধরার কৈফিয়তে তা পরিতৃপ্ত হইয়াছে। 100 গজ দূরে নিজের বাড়িতে গিয়া শোয়ার বদলে কাদম্বিনীর সঙ্গে দোতলায় যাইলে কৈফিয়ত হিসেবেও ওটা সকলে গ্রহণ করিবে বটে, কিন্তু কে জানে কারো মনে মৃদু একটু খুঁতখুঁতানি জাগিবে কিনা, কেউ ভাবিবে কিনা এটা তার কাদম্বিনীকে দোতলায় লইয়া যাওয়ার ছলনা মাত্র। এক মুহূর্ত ভাবিয়া সৌম্য গলা নামাইয়া বলিল, তুই একবার ও ঘরে যা তো খুকি, ভাড়ার ঘরে। কাদম্বিনী আশ্চর্য হইয়া বলিল, কেন? যা বলছি শোন না, যা। একটু ইতস্তত করিয়া কাদম্বিনী ভাড়ার ঘরে চলিয়া গেল।
সব বুঝিবার তার বয়স হইয়াছে বটে, তবে সৌম্যর আজকের হেঁয়ালি বুঝিবার ক্ষমতা তার নাই। পেট মোটা কাচের জারের ঢাকনি খুলিয়া এক খাবলা কুলের আচার লইয়া সে খাইতে আরম্ভ করিল। বাবু মশাই তো হুকুম দিলেন এ ঘরে আসিবার, এখন সে করিবে কি? হাসিবে না কান্দিবে? ইতিমধ্যে কাজের ফাঁকে বড় বউ সৌম্যর কাছে আসিয়া দাঁড়াইয়াছে। কাল বিকেলে আমারও যা মাথা ধরেছিল ভাই সমু, কি আর বলবো। উনি তো ভেবেই অস্থির। ওডিকোলন টডিকোলন কত কি যে দিলেন ঠিক নেই। কবার হাঁচলাম রাত্রে, তাতে উনি আবার আরো ভয় পেয়ে গেলেন। সকালে উঠেই দেখি ভীষণ সর্দি হয়েছে। ইউক্যালিপটাস শুকে শুকে একটু আরাম পাচ্ছি। শুকবে? ধরা মাথাটা নাড়িয়া সৌম্য বলিল, না, আমার সর্দি হয়নি। দাড়ি কামানো সাঙ্গ করিয়া কাদম্বিনীর মেজ ভাই ভূপেন কাছে আসিল, বলিল, তোরা তো মাথা ধরে কেন রে? সৌম্য বলিল, কি জানি, কাল সারা রাত ঘুমোইনি, এমন বিশ্রী লাগছে শরীরটা, ভাবছি কোর্টে না গিয়ে চুপচাপ শুয়ে থাকি। তাই থাক, খানিকক্ষণ ঘুমোলেই হয়তো কমে যাবে। সৌম্য চিন্তিত মুখে বলিল, নিজের বুদ্ধিতে অ্যাসপিরিন খেলাম, কিরকম যেন করছে শরীরটা, জ্বর আসছে কিনা বুঝতে পারছি না। ভূপেনও চিন্তিত হইয়া বলিল, তবে এক কাজ কর, এইখানেই শুয়ে থাক, বাবা ফিরলে বাবাকে দেখাস। তাড়াতাড়ি কামাতে গিয়ে গালটা কতটা কেটেছে দেখছিস? সৌম্য বলিল, 3-4 আয়োডিন দে, ওপরে গিয়ে শুয়ে পড়ি, কি বলিস? একটা বিছানা। ভূপেন হাঁকিয়া বলিল, খুকি, ও খুকি, সমুকে একটা বিছানা ঠিক করে দিয়ে আয় তো ওপরে। কোথায় গেলি তুই খুকি? ভাড়ার ঘরে অভাবনীয় ভাবনায় বিব্রতা কাদম্বিনী হাতের সবখানি আচার মুখে গুঁজিয়া মুখের ভাবনার কুঞ্চনগুলি ঘুঁচাইয়া বাহিরে আসিল। কলতলায় হাত ধুইয়া সে দোতলায় গেল সৌম্যর সঙ্গে। ভূপেনের ছোট ঘরে ভূপেনের বিছানা পাতিয়া দিতে দিতে জিজ্ঞাসা করিল, আমাকে ভাড়ার ঘরে পাঠিয়েছিলে কেন বলো তো? সৌম্য বলিল, মুখে কি ভরেছিস ফেলে দেখু কি। কাদম্বিনী বাহিরে গিয়া মুখ খালি করিয়া আসিল। সৌম্য শুইয়া পড়িয়াছে দেখিয়া অনুযোগ দিয়া বলিল, একটু সবুর সইল না, বিছানাটা ঝেড়ে দিতাম। সৌম্য বিছানার প্রান্তটা নির্দেশ করিয়া বলিল, বস খুকি, এইখানে বস। বসবার কি সময় আছে নাকি আমার? সবাই ওদিকে খেতে বসেছে, কাজ নেই। 100 বার একটা কথা জিজ্ঞাসা করেছি তোমাকে, জবাব দিচ্ছ না কেন? বলা নেই, কওয়া নেই, হঠাৎ আমাকে ভাড়ার ঘরে পাঠিয়ে দিলে কেন? মেজদার কি গলা বাবা, তোমার জন্য একটা বিছানা পেতে দিতে বলবে, তাও পাড়া শুদ্ধ লোককে শুনিয়ে বলা চাই। আমি যেন কালা। কাদম্বিনী ঠোঁট বাঁকাইয়া বসিল। সৌম্য সন্দিগ্ধভাবে বলিল, তোকে ভাড়ার ঘরে কেন যেতে বলেছিলাম বুঝতে পারিসনি খুকি? সত্যি কথা বল, যদি বুঝতে পেরে থাকিস এক্ষুনি বাড়ি চলে যাব। কাদম্বিনী 2 চোখ বড় বড় করিয়া বলিল, কি বুঝতে পারিনি? কি বলছো তুমি? তোমার আজ হয়েছে কি বলো তো? মাথা ধরেছে। মৃদু একটি নিঃশ্বাস ফেলিয়া কাদম্বিনীর ডান হাতখানা নিজের কপালে রাখিয়া সৌম্য চোখ বুজিল। কাদম্বিনীর হাতের তালুতে এখনো আচারের গন্ধ লাগিয়া আছে। হাতে ছাড়া ছাড়া মৃদু কম্পনের আবির্ভাব ঘটা মাত্র সৌম্য তা টের পাইল।
এবার হাতে টান পড়িবে অনুমান করিয়া আরো জোরে সে হাতের তালু চাপিয়া ধরিল কপালে। কিন্তু দেখা গেল টানাটানি কাদম্বিনী পছন্দ করে না। মাথা টিপে দেব? না। আমি তবে নিচে যাই, মা ডাকছে। সৌমতা জানে চিরকাল মাই সকলকে ডাকিয়া থাকে। কাদম্বিনী উঠিয়া দাঁড়ানোয় তার আচারের গন্ধমাখা হাতটি সৌমের ছাড়িয়া দিতে হইল। চোখ মেলিয়া সে দেখিতে পাইল কাঁচা আমে প্রথম রং ধরার মতো মৃদু একটা রঙের আভাস কাদম্বিনীর মুখে দেখা দিয়াছে, এবং জগতের সেরা অভিনেত্রীর মতো সে নিজেই যেন পরিণত হইয়া গিয়াছে নির্বাক বিস্ময় ও প্রশ্নে। তবে অভিনয় নয় বলিয়া এরকম সে হইয়াছে এমনভাবে যে দেখিলেই মায়া হয়। সৌম মৃদু স্বরে বলিল, মা কেন ডাকছেন শুনে আমাকে একটু আচার এনে দিবি খুকি? কাদম্বিনী বলিল, জ্বর আসছে, আচার খেতে হবে না। সারা রাত ঘুম হয়নি, ঘুমও না একটু। বলিয়া সে চলিয়া গেল নিচে। খানিক পরে একটা চায়ের কাপে খানিকটা আচার ও ছোট একটি চামচ আনিয়া দিয়া হাসিয়া ফেলিল। আচার খাবে শুনে মা যা বকছে সমুদা, মেজদা বললে একটুখানি কুইনিন মিশিয়ে দিতে। একটুখানি দিয়েছি, 4 গ্রেনের বেশি নয়, সত্যি বলছি, টেরও পাবে না। সৌম উঠিয়া বসিল, 2 আঙ্গুলে একটু আচার তুলিয়া মাখাইতে গেল কাদম্বিনীকে। তৎক্ষণাৎ কাদম্বিনীর ঠোঁটের হাসি মিলাইয়া গেল, এবং একটি ভয়ার্ত কপটির সঙ্গে তার কোনো পার্থক্য রহিল না। কিন্তু কি করিবে সে তো ছেলে মানুষ, আর সৌম তার কাছে চিরদিন দেবতার সমান। তাছাড়া তার জন্য বর খোঁজা হইতেছে। সৌম যদি তাহাকে বিবাহ করা ঠিক করিয়াই থাকে সে তো ভালোই, সুখের কথা। সৌমর সঙ্গে একা একা সিনেমায় যাইতে তখন আর কোনো বাধাই থাকিবে না। দিন রাত যত খুশি গল্প করিতে পারিবে তাহার সঙ্গে। কাদম্বিনীর চোখে জল আসিয়া পড়িল। সৌম বলিল, কাঁদছিস কেন? কাদম্বিনী চোখ মুছিয়া অস্ফুট স্বরে বলিল, কাঁদছি না তো। সৌম খুশি হইয়া ভাবিল যে এ যদি আর কেউ হইত তবে নিশ্চয়ই এরকম সরল জবাব দিত না, বলিত চোখে আচার লাগিয়াছে। সত্য সত্যই চোখে আচার অথবা খোঁচা না লাগিলে সেই 21 বছর বয়সের মেয়েটার চোখে জলই যে আসিত না, এ কথাটা সৌমর আর মনে পড়িল না। তারপর যে দিনগুলি কাটিয়া যাইতে লাগিল, সৌমর কাছে না হোক, কাদম্বিনীর কাছে সেগুলি হইয়া রহিল অতুলনীয়, বিরহের দিনগুলি পর্যন্ত। অন্তত দেখা হইলেই সৌমর কাছে কাদম্বিনী 2 একবার তাই ঘোষণা করে, এবং সৌম অবিশ্বাস করে না। এতকালের জানাশোনা মেয়েটার সম্বন্ধে সে একটা নূতন কথা জানিয়াছে। তার অভিজ্ঞতায় সরলতার হিসাবে কাদম্বিনী আদর্শ বালিকা। কারণ সরলতার সঙ্গে চিরদিন যে বোকামি সে মিশিয়া থাকিতে দেখিয়াছে, কাদম্বিনীর মধ্যে সে তা খুঁজিয়া পায় না। ধারালো বুদ্ধি তার নাই, চালাক মেয়ে সে নয়, সৌমতা জানে, কিন্তু অভিজ্ঞতার অভাব ছাড়া আর কোনো বোকামির পরিচয় সে দেয় না। তার যে কথা ও কাজে সৌমর হাসি পায়, সেগুলি সে বলে ও করে না বলা ও না করার প্রয়োজন সে জানে না বলিয়া। মস্তিষ্কের ওজন তার কম বলিয়া নয়। যা কিছুই তাকে একবার বুঝাইয়া বলা যায়, চোখের পলকে সে তা বুঝিতে পারে।
এমনকি পুরুষ ও নারীর প্রেম সংক্রান্ত জটিল দার্শনিক তত্ত্বগুলি পর্যন্ত সে এত সহজে আয়ত্ত করিয়া ফেলে এবং ও বিষয়ে এমন চমকপ্রদ মন্তব্য করে যে সময় সময় সৌম্যর মনে হয় সে বুঝি খনাকে বরাহের গণনা শিখাইতে যাওয়ার মতো স্পর্ধা প্রকাশ করিতেছে। মনে মনে হাসছিস না খুকি? হাসছি? কি বলছো তুমি পাগলের মতো? তুমি যখন এসব কথা বুঝিয়ে বলো আমার তখন যাও, বলবো না তোমাকে। সৌম্য ভাবে, বিশ্লেষণ করে। কাদম্বিনীর এই কথাগুলির মধ্যেই সে তার বোকামির অভাব ও সরলতার প্রমাণ খুঁজিয়া পায়। মনে মনে হাসছিস না খুকি? এই আকস্মিক প্রশ্নের মানে বুঝিতে বোকামের সময় লাগিত। কেন মনে মনে হাসিবে কয়েকবার এই কথা জিজ্ঞাসা করিত এবং শেষ পর্যন্ত হয়তো সৌম্যকেই বুঝাইয়া বলিতে হইত যে কবিত্বপূর্ণ দার্শনিক তত্ত্বকথা শুনিতে শুনিতে এক ধরনের নীরস অমার্জিত হৃদয়হীন মানুষ মনে মনে হাসিয়াই থাকে। পার্থিব লাভ লোকসানের হিসাব ছাড়া জীবনে যারা আর কোনো হিসাব জানে না। কিন্তু কাদম্বিনী তাহা করে নাই। প্রশ্ন শোনা মাত্র মানে বুঝিয়া রাগিয়া তাকে বলিয়াছিল পাগল। কিন্তু সৌম্যর মুখে ভালোবাসার কথা শুনিতে শুনিতে মনে মনে হাসার বদলে তার মানসিক অবস্থাটা কিরকম হয় বুঝাইয়া বলার মতো শব্দ খুঁজিয়া না পাইয়া, হয়তো যে দু একটি শব্দ মনে আসিয়াছিল লজ্জায় সেগুলি উচ্চারণ করিতে না পারিয়া মেয়েদের চিরন্তন অধিকার খাটাইয়া এ অক্ষমতা গোপন করিয়াছে। যাও, বলবো না তোমাকে। এই কথা বলিয়া কি মিষ্টি অভিমান, কি মধুর ছলনা! সেই 21 বছর বয়সের মেয়েটা হইলে পুরা 3 মিনিট বক্তৃতা দিত, যার মানে বুঝিতে মন নয় অভিধান খুঁজিতে হইত সৌম্যকে। ভাবিতে ভাবিতে সৌম্যর হৃদয়ে আনন্দ ধরিতে চাহে না। 2-1 মাস নয়, কাদম্বিনীকে তার অনেক দিন ভালো লাগিবে। হয়তো একেবারে কাদম্বিনীর বিবাহ স্থির হইয়া যাওয়া পর্যন্ত। গায়ে হলুদের আগের দিন কাদম্বিনীর কাছে সে গ্রহণ করিবে শেষ বিদায়। পরদিন ট্রেনের কামরায় বসিয়া সে যখন বাংলার বাহিরে মাঠ বন গাছপালার বিস্ময়কর বিপরীত গতি দেখিতে থাকিবে, কাঁদিতে কাঁদিতে কাদম্বিনী তখন গায়ে মাখিবে হলুদ। নিজে মাখিবে না, সকলে মাখাইয়া দিবে। আমি এখন হঠাৎ মরে গেলে তুই খুব কাঁদবি না খুকি? আর আমি এখন হঠাৎ মরে গেলে তুমি খুব কাঁদবে না খোকা? এই ধরনের তামাশা সৌম্যর বিশেষ ভালো লাগে না। এই যা একটু দোষ আছে কাদম্বিনীর, স্নায়ুগুলো তার বড় সতেজ, মরার কথাতেও সে কাবু হয় না। মুখে হাত চাপা দিয়া সভয়ে বলে না, ও কথা বলতে নেই। একটা দুর্বোধ্য ক্ষীণ প্রতিবাদ জাগে সৌম্যর মধ্যে। কাদম্বিনী যেন বড় হাসি খুশি, বড় বেশি আনন্দময়ী। তার ছেলে মানুষী ও সরলতার তুলনায় ভাবপ্রবণতা যেন বড় কম। হাসি তামাশা, কথা কাটাকাটি, ভিত্তিহীন আনন্দের পিরামিড বানানো, এসব সে এত ভালোবাসে বলিবার নয়। কে জানে সময় আসিলেও কিভাবে ভাঙিয়া পড়িবে। সামান্য কারণে যে এত আনন্দ পায়, অত বড় আঘাতে কি প্রচণ্ড হইবে তার বেদনা? চোখের সামনে বড় হওয়ার দাবিতে তার স্নেহ আর মমতা যার প্রাপ্য, তার মতো প্রেম পিপাসু পাষণ্ডের হাত হইতে যাকে রক্ষা করা তার কর্তব্য, তার জীবনে এরকম ভয়ঙ্কর দুঃখের সম্ভাবনা বোধহয় না আনাই তার উচিত ছিল। একটু অনুতাপ বোধ করে সৌম্য। কাছাকাছি কাদম্বিনীর বড় বড় উজ্জ্বল দুটি চোখের দিকে চাহিয়া সব মেয়ের মতো ওকেও
সে নিবিড় জোরালো মমতার সঙ্গে ভালোবাসে। এই রকম স্বভাব সৌম্যর, এই রকম বাধ্য তার কোমল হৃদয়ের কোমলতর প্রেম। মনে আবেগ আসিবা মাত্র হৃদয়ে প্রেমের বন্যা দেখা দেয়। আবেগটা বাদ দিয়া প্রেমের বন্যায় ভাটা ফেলিয়া ভালোবাসাটা চিরস্থায়ী করিবার সময় আসিলেই কাদম্বিনীকে আর যে তার ভালো লাগিবে না, এমনকি কাঁচা আমের কচি শ্বাসটুকুর মতোই তিতই হয়তো লাগিবে, সে কথা সৌম্যর আর মনে থাকে না। কাদম্বিনীকে সে ভালোবাসিতে থাকে। তবে যতই ছেলে মানুষ হোক কাদম্বিনী, যতই কাঁচা হোক, যতই সরল বা যত বিশ্বাসী হোক, যত প্রবল প্রেমই জাগিয়া থাক তার বুকে, আত্মরক্ষার কয়েকটা মূল মন্ত্র 12 বছরের মেয়েও সে জানে। লোক নিন্দা আছে, আত্মীয় স্বজনের ভয় আছে, আগামীকালের হিসাব আছে। গোপনে গোপনে ভাঙা ভাঙা ছেলে খেলাকে প্রকাশ্য ও একটানা লীলা খেলায় পরিণত করার স্বাভাবিক ইচ্ছা আছে। আরও আছে কত কিছু। কাদম্বিনী যেন এ সমস্তের ধার ধারে না। সৌম্য যা বলিবে, যা করিবে তাই সই। ফলাফলের দায়িত্বটা যে অন্তত সৌম্যের থাকা উচিত, এ দাবিও যেন সে করিবে না। 3 তলার ছাদ হইতে নিজের ইচ্ছায় উঠানে ঝাঁপাইয়া পড়ার মতো তার আত্মসমর্পণে হিসাব নাই, বিবেচনা নাই, না মরিবার ইচ্ছা নাই, মরণের আতঙ্ক পর্যন্ত যেন নাই। তার ঝাঁপ দিবার কথা, সে ঝাঁপ দিয়াছে। সৌম্যকে সে ভালোবাসে, ব্যাস। সেইখানে সব হিসাব নিকাশের ইতি। তারপর আর কিচ্ছু নাই। 18 বছর সংসারে বাঁচিয়া থাকার পর এই জিনিসটা কোনো মেয়ের মধ্যে থাকা অবিশ্বাস্য, অবাস্তব এবং অসম্ভব। এদের যে নরকে নেওয়া চলে না তা নয়, কিন্তু প্রথমে যাত্রা করিতে হয় স্বর্গের দিকে। সত্যের আবরণে অনেক মিথ্যাকে সামনে ধরিতে হয়, অনেক ভুলাইয়া ভুল করাকে করিয়া তুলিতে হয় জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্যের মধ্যে গ্রহণীয়। বাস্তবতার তুলি দিয়া সমস্ত ভবিষ্যৎকে কল্পনার রঙে রাঙাইয়া করিতে হয় তপস্যায় সিদ্ধিলাভের পরবর্তী জীবনের মতো লোভনীয়। আর প্রতিজ্ঞার পর প্রতিজ্ঞা করিয়া দিতে হয় আশ্বাস, জাগাইতে হয় বিশ্বাস। 28 বৎসর সংসারে বাঁচিয়া থাকার পর সৌম্য এ জ্ঞান সঞ্চয় করিয়াছে। এর মধ্যে ফাঁকি থাকা সম্ভব নয়। কিন্তু কাদম্বিনী যেন তার হাতে একখানা শিশুপাঠ্য রূপকথার বই তুলিয়া দিয়াছে। খবরের কাগজ পড়া বিদ্যায় যা বোঝা যায় না। দিনের পর দিন কাদম্বিনী যেন তাকে বুঝাইয়া দিয়া চলিয়াছে যে যে মন দিয়া সে সংগ্রহ করিয়াছে তার মনস্তত্ত্বের জ্ঞান, সে মনটাও সেই ঈশ্বরের সৃষ্টি। তার চেয়ে যিনি ঢের বেশি চালাক এবং বর্তমানের 150 কোটিখানেক মন ছাড়াও অতীতের অগুন্তি মন তিনিই সৃষ্টি করিয়াছিলেন। ভবিষ্যতের অগুন্তি মনগুলিও তিনিই সৃষ্টি করিবেন। মন দিয়া মন জানার কাজটা অত সহজ নয়। সৌম্য বলে, আমি কিরকম খারাপ লোক জানিস খুকি? কাদম্বিনী বলে, জানি। কি করে জানলি? ওসব আমরা জানতে পারি, কচি খুকি তো আর নই আমি। কাদম্বিনী হাসে। তার সহজ আত্মবিশ্বাস ও গর্ব দেখিয়া সত্য সত্যই মনে হয় কচি খুকি বোধ হয় সে নয়। জয় যেন সেই করিয়াছে সৌম্যকে, এবং সৌম্য যে তার কাছে ধরা দিবে এ বিষয়ে কোনোদিন তার এতটুকু সন্দেহ ছিল না। আশ্বস্ত হইয়া মনে মনে সৌম্য একটু হাসে। এই রকমই মনে করে মেয়েরা। মনে করে কিছু না করিয়াও তারাই করিয়াছে সব। সৌম্যদের বুকে ভালোবাসা জাগাইয়াছে তারা, সৌম্যদের আপন করিয়াছে তারা, সৌম্যদের মাথা খারাপ করিয়া দিয়াছে তারা।
এই ভালোবাসার ব্যাপার যদি হয় কবিতা, তবে তারা এই কবিতার প্রেরণা। সৌম্যরা তো শুধু কাগজে কলমে কবিতাটা লেখার কাজটুকু করে। সৌম্য ভাবে, বিশ্লেষণ করে। কাদম্বিনীর অবিশ্বাস্য নিশ্চিন্ত ভাব ও অন্ধ আত্মসমর্পণের একটা কারণ যেন সে আবিষ্কার করিতে পারে। তাকে জয় করিয়া নিজেকে কাদম্বিনী এত দামি মনে করিয়াছে, এমন আকাশস্পর্শী আত্মবিশ্বাস তার আসিয়াছে যে ভবিষ্যতের কথাটা মনে আনাও সে আর দরকারি মনে করে না। 2-4 দিন পরে যা ঘটিবেই সে বিষয়ে জল্পনা কল্পনা করিয়া কি হইবে। তবে একটা খটকা লাগিয়া থাকে সৌম্যর মনে। এই জল্পনা কল্পনা, দুজনের একত্র গ্রথিত জীবন সম্বন্ধে তার সঙ্গে গভীর বিস্তারিত আলোচনা, কাদম্বিনীকে সীমাহীন আনন্দ দেওয়ার কথা। এই আনন্দ সে কামনা করে না কেন? কিসে তার এই অস্বাভাবিক বৈরাগ্য আসিয়াছে? কাদম্বিনী কাছে থাকিলে নয়, নিজের ঘরে একা থাকিবার সময় ভাবিতে ভাবিতে সৌম্যর বড় রাগ হয়। একটা তুচ্ছ সাধারণ মেয়ে, তার সম্বন্ধে এত ভাবনারই বা কি দরকার? ও তো আর তার নিজের জীবনের সমস্যা নয়। একদিন কাদম্বিনীর বড় দাদার বউ সৌম্যকে বলিল, আমার যেন কি হয়েছে ভাই সমু ঠাকুরপো, খালি অসুখে ভুগছি। আজ মাথা ধরেছে, কাল জ্বর ভাব হচ্ছে, একটা কিছু লেগেই আছে আমার। এমন ভয় পেয়ে গেছেন উনি, ভেবে ভেবে শেষে ওর আবার কিছু না হয়। শিগগির আমাকে নিয়ে হাওয়া বদলাতে যাবেন বলছেন। সৌম্য বলিল, ভালোই তো, কবে যাবেন? বড় বউ বলিল, জামশেদপুর থেকে খুকিকে দেখতে আসবে, নয়তো কবে নিয়ে যেতেন। খুকিকে দেখতে আসবে নাকি? ও মা, তুমি জানো না ভাই সমু ঠাকুরপো? কি আশ্চর্যি! ছেলে ওখানে কি যেন কাজ করে, 250 টাকা মাইনে পায়। বাপ হচ্ছে সাব জজ, এখন পেনশন নিয়েছে। পক্ষাঘাত না কি হয়েছে বাপটার, উঠতে পারে না বিছানা থেকে। ছেলে তাই নিজেই বন্ধুর সঙ্গে খুকিকে দেখতে আসবে। চিঠি এসেছে কবে? কাল। ওমা, তাই তো, তুমি তবে কি করে জানবে? অসুখে ভুগে ভুগে আমার মাথাটা খারাপই হয়ে গেছে ভাই ঠাকুরপো। দিন 3 পরে, ঘণ্টা 3 জন্য কাদম্বিনীকে কাছে পাওয়া গেল বটে, কাদম্বিনী কিন্তু আপনা হইতে সাবজজ পুত্রের দেখিতে আসার কথাটা উল্লেখ করিল না। 2 ঘণ্টা অপেক্ষা করিয়া সৌম্যই শেষে তাকে জিজ্ঞাসা করিল, জামশেদপুর থেকে তোকে দেখতে আসবে না? কাদম্বিনী ফিক করিয়া হাসিয়া ফেলিল, আসবে, বেশ মজা হবে না? মজা হবে? কাদম্বিনীর নির্ভয় নিশ্চিন্ত কৌতুকোজ্জ্বল মুখখানা দেখিতে দেখিতে সৌম্যর মনে হইল যেন সে ম্যাজিক দেখিতেছে। কি হবে এবার? এই বলিয়া যার কাঁদো কাঁদো হওয়া উচিত ছিল, এ ব্যাপারটা তার কাছে শুধু মজা। সৌম্য কহিল, যদি তোকে পছন্দ করে? যদি কি, আমাকে পছন্দ করবে না? ইস! সৌম্য বিরক্ত হইয়া বলিল, তামাশা রাখ খুকি। তোকে দেখে যদি পছন্দ হয়, বিয়ের সব ঠিক হয়ে যায়, কি করবি তখন? কাদম্বিনী 2 হাতে খোঁপা ঠিক করিতে করিতে বলিল, আমি আবার কি করব? সৌম্য তার গাম্ভীর্যকে আরো গম্ভীর করিয়া তুলিল, কিন্তু তুই তো জানিস খুকি, বিয়েটিয়ে আমি করতে পারবো না। তোকে যেদিন বিয়ে করব সেই দিন তোর জন্য আমার সমস্ত ভালোবাসা ঘেন্না হয়ে যাবে। তুই তো জানিস আমি তা সইতে পারবো না।
কাদম্বিনী সহজভাবেই বলিল, দুবার জানিস বললে, কি করে জানবো আমি? কোনোদিন বলেছ? বলিনি। সৌম্য যেন আশ্চর্য হইয়া গেল। কবে বললে? বিয়ে করলেই ভালোবাসা ঘেন্না হয়ে যাবে কেন বলো তো শুনি? সৌম্য বলিল। 5 মিনিটে তার নিজের কাছেও প্রায় দুর্বোধ্য জটিল যুক্তিতর্ক বিশ্লেষণ করিয়া এমনভাবে কথাটা প্রমাণ করিয়া দিল যে কাদম্বিনীর আর বলিবার কিছুই রহিল না। সে তাই শুধু একটু হাসিল, বলিল, নাও, তোমাকে আর চালাকি করতে হবে না। সবাইয়ের আসবার সময় হলো, এবার আমি পালাই। সৌম্য ব্যগ্র কণ্ঠে বলিল, চালাকি করিনি খুকি, সত্যি তোকে আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা, সে হবে ক্ষণ, বলিয়া কাদম্বিনী চলিয়া যায়। সৌম্য তাকে হাত ধরিয়া টানিয়া বসাইয়া দিল। আমার কথা বুঝি তোর বিশ্বাস হচ্ছে না? কাদম্বিনী বলিল। হাত ধরে হ্যাঁচকা টান দিলে মানুষের লাগে। তোমার মতলব আমি বুঝেছি মশাই। একটু ঝগড়া করতে চাও তো? আরেক দিন হবে, আজ সময় নেই। তুই বড় ছেলে মানুষ খুকি, বড় বোকা তুই। কিন্তু তোকে আমি বলে রাখছি, পরে যে আমায় দোষ দিবি তা হবে না। বিয়ে আমি কাউকে করব না। কাদম্বিনী সরলভাবে বলিল, এ কথা প্রথমে বলনি কেন? বিয়ে করব তাও তো বলিনি। প্রথমে বলিনি বলেই তুই আমাকে জোর করে বিয়ে করাবি নাকি তোকে? রাগে সৌম্যর গা জ্বলিয়া যাইতেছিল। এখনো ভাবনা নাই কাদম্বিনীর? এখনো তার মুখ ভয়ে পাংশু হইয়া যাইতেছে না? অন্য মেয়ে হইলে আতঙ্কে এতক্ষণ যে আধমরা হইয়া যাইত। কিন্তু তার শেষ কথাটা কাদম্বিনী যেভাবে গ্রহণ করিল, রাগের বদলে সৌম্য তাতে একেবারে বনিয়া গেল থ। কাদম্বিনীও যে রাগিতে জানে, আজ সে তার টের পাইল প্রথম। মুখ লাল করিয়া কাদম্বিনী বলিল, দেখো, শোনো, বলি তোমাকে, মাঝে মাঝে তুমি এমন কথা বলো যা শুনলে আমার গা জ্বলে যায়। তোমাকে বিয়ে করবার জন্য পায়ে ধরে সেধেছি তোমার। ও, ভারী তো মানুষ তুমি। তুমি বিয়ে না করলে আমার যেন বর জুটবে না। কাদম্বিনী চলিয়া গেল গটগট করিয়া। বিছানায় চিত হইয়া শুইয়া সৌম্য অনেকক্ষণ বনিয়া রহিল থ। কাদম্বিনীর রাগটা আশ্চর্য নয়, কিন্তু এমন রাগ আজ পর্যন্ত যে একদিনও রাগ করে নাই। তাছাড়া কান্নাবিহীন, অভিমানবিহীন এ কোন দেশীয় রাগ ছেলে মানুষ মেয়েটার? কথাগুলি শেষ করিয়াও তো অন্তত একটু তার কাঁদা উচিত ছিল। হে যেন সেই 21 বছর বয়সের মেয়েটার রাগ। শুধু রাগ, নিছক অবিমিশ্র রাগ। এক ফোঁটা অনুরাগও যেন কারোর জন্য তার নাই। সাত দিন পরে জামশেদপুরের পাত্রটি সবন্ধু মেয়ে দেখিতে আসিল। পাত্রের মেয়ে পছন্দ হইলে তার মামা আসিয়া আরো একবার দেখিয়া যাইবে, তারপর হইবে পাকা কথা। এই 7 দিনের মধ্যে সৌম্য শুধু একদিন কিছুক্ষণের জন্য অসমঞ্জ বাবুর বাড়ি গিয়াছিল। এক ফাঁকে কাদম্বিনীকে জিজ্ঞাসা করিয়াছিল, সেদিন হঠাৎ অত রেগে গেলি কেন রে খুকি? কাদম্বিনী হাসিয়া বলিয়াছিল, রাগ হয়েছিল তাই। পরশু তোকে দেখতে আসবে না? হ্যাঁ। খুব হিংসে হচ্ছে নাকি তোমার? বাবাকে বলো না গিয়ে, এক্ষুনি বাবা ওদের টেলিগ্রাম করে আসতে বারণ করে দেবে।
সৌম্য ম্লান মুখে বলিয়াছিল, সত্যিই হিংসে হচ্ছে, কিন্তু জানিস তো বিয়ে আমি কোনোদিন করব না। কাদম্বিনী বলিল, তা না করলে? আমাকে দোষ দিও না কিন্তু শেষে। ওদের দেখতে আসা বন্ধ করার উপায় বলে দিলাম। পাকা মেয়ের মতো কথা। সৌম্য সন্দিগ্ধ দৃষ্টিতে কাদম্বিনীর মুখ আর চোখ পরীক্ষা করিয়া দেখিয়াছিল, কিন্তু কাদম্বিনীর মতো সরল কাঁচা ঘরোয়া মেয়ের মুখে চোখে সে কি পাকামি খুঁজিয়া পাইবে? তারপর অবশ্য সৌম্য বড় বউকে একটা কথা জিজ্ঞাসা করিয়াছিল, কদিন থেকে খুকির কি হয়েছে বলুন তো বৌদি? সব সময় মুখ ম্লান করে থাকে কেন? বড় বউ বলিয়াছিল, কই, আমি তো ওকে মুখ ম্লান করে থাকতে দেখিনি সমু ঠাকুরপো। দেখব কি, নিজের অসুখ নিয়েই সব সময় যা বিব্রত হয়ে থাকি। বেশ হাসি খুশি তো দেখি ভাই ঠাকুরপো। তিনটি বন্ধুর সঙ্গে ছেলে মেয়ে দেখিতে আসিল বিকালের দিকে। গায়ে একটা হালকা সিল্কের পাঞ্জাবি চাপাইয়া, প্রসাধনের সময় মুখে ক্রিম মাখার মতো একটা হালকা অবহেলার মতো ভাব মুখে ফুটাইয়া সৌম্য তার আগেই এ বাড়িতে হাজির হইয়াছিল। একবার অন্দরে পাক দিয়া আসিয়া সে দক্ষিণের বড় ঘরখানায় আগন্তুকদের মধ্যে গিয়া বসিল। ছেলে আর তার বন্ধুদের সঙ্গে মন খুলিয়া আলাপও করিল। ছেলের নাম দিব্যেন্দু, দেখিতে ভালোই, তবে একটু রোগা আর লাজুক। পড়িতে পড়িতে মেরুদণ্ডটা একটু বাঁকাইয়া যেসব ছেলে পরীক্ষায় ফার্স্ট হয় ঠিক তাদের মতো। কাদম্বিনী আসিয়া খোলা জানালার সামনে বসিল। আলোতে তাকে যাতে ভালো করিয়া দেখা যায়। তিন জোড়া অপরিচিত চোখ তাকে খুব ভালো করিয়াই দেখিল। কেবল যার দেখাটা ছিল সবচেয়ে দরকারি, সে 1 সেকেন্ডের জন্য দেখিয়াই পুরা 1 মিনিট কাল নামাইয়া রাখিতে লাগিল চোখ। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হইল কাদম্বিনীকে। ইংরাজি বাংলা লেখানো হইল তাকে দিয়া। তার সূচিকর্ম দেখানো হইল। হারমোনিয়াম বাজাইয়া শিকিখানি গান আর এসরাজে খানিকটা গজল সুর সে সকলকে শুনাইয়া দিল। লজ্জা, ভয় ও নম্রতার যে মধুর মুখোশ পরিয়া কাদম্বিনী ধীর পদে ঘরে ঢুকিয়াছিল, এত কাণ্ডের পরে আবার তেমনি ধীর পদে অন্দরে ফিরিয়া যাওয়ার সময়ও তার বিন্দুমাত্র পরিবর্তন ঘটে নাই। তাই দেখিয়া সৌম্যর মনে হইতে লাগিল, পানের বদলে সে বুঝি শুধু ক্ষয়ের চিবাইতেছে। আগাগোড়া কাদম্বিনীকে সে অবাক হইয়া লক্ষ্য করিয়াছে। 4 মাস ধরিয়া সে যাকে ভালোবাসিয়াছে, তার সামনে কাদম্বিনীর মতো মেয়ে যে 4 জন অপরিচিত যুবকের কাছে এমন নিখুঁতভাবে নিজেকে দেখাইতে পারে, এ অভিজ্ঞতা সৌম্যর ছিল না। এ কি অভিনয়? হে ভগবান, এ কি অভিনয় তার কাদম্বিনীর? কিংবা তার 4 মাসের প্রেমটাই তার কাছে কিছুই নয়? প্রতিদিনকার ডাল ভাত খাওয়া সাজগোজ করার মতো তুচ্ছ? তাই সে 4 মাস তার সঙ্গে ভালোবাসার খেলা না খেলিলেও যেমনভাবে নিজেকে দেখাইতে পারিত, আজও অবিকল তেমনিভাবে দেখাইয়া যাইতে পারিল। এমন একটা রেখা সে কাদম্বিনীর মুখে দেখিতে পাইল না, এমন একটা ভঙ্গি তার চোখে পড়িল না, যার মধ্যে গত 4 মাসের একটি মিনিটকে সে খুঁজিয়া পায়। কিচ্ছু বুঝিতে পারে না সৌম্য। বাড়ি ফিরিয়া সে ছটফট করিতে থাকে। অমিল লাইন কেশ তৈলের অতি ক্ষীণ একটি গন্ধ যেন সে অনুভব করিতে পারে। মাথা ঘুরিতে থাকে তার,
গা বমি বমি করে। এ কি সম্ভব? কাদম্বিনীর প্রকৃতির সঙ্গে এ কি খাপ খায়? সেই 21 বছর বয়সের মেয়েটাও তো 6 মাস পরে হঠাৎ তাকে দেখিয়া একটু পাংশু হইয়া গিয়াছিল। পরদিন সকালে সৌম্য কাদম্বিনীকে বলিয়া আসিল, আজ দুপুরে সেখানে একবার যেতে পারবি খুকি? খুব পারব। কটার সময়? 1টার সময় বাস। প্রতিবেশীর বাড়ি যাওয়ার নাম করিয়া বেলা 1টার সময় আসিয়া দাঁড়াইল তাদের বাড়ির সামনের পথটার মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডটার কাছে। সৌম্য অপেক্ষা করিতেছিল। একটা ট্যাক্সি ভাড়া করিয়া দুজনেই কিছু দূরে একটি নিভৃত জায়গায় গিয়া হাজির হইল অল্পক্ষণের মধ্যেই। সমস্ত পথ সৌম্য একটি কথাও বলে নাই। কিছুক্ষণ বকবক করিয়া কাদম্বিনীও শেষে চুপ করিয়া গিয়াছে। সেখানে পৌঁছিয়া তার শারীরিক অবস্থার সম্বন্ধে কাদম্বিনীর প্রশ্নের জবাবে সে বলিল, তুই আমাকে ভালোবাসিস না খুকি? তা তো তুমি বলবেই। আগেরবার বাড়িতে বলে এসেছিলাম উষাদের বাড়ি যাচ্ছি, একটু পরেই মা ঝিকে পাঠিয়ে দিয়েছিল আমায় ডাকতে। সারা দুপুর বাইরে কাটিয়ে বাড়িতে কৈফিয়ত দেওয়ার মজা মেয়ে হলে বুঝতে। তুই বুঝি ভাবিস বাড়ির লোকের রাগ, লোকলজ্জা এসব গ্রাহ্য না করলেই ভালোবাসা প্রমাণ হয়ে যায়? আমি ভালোবাসার কিছু জানি না, হলো? সৌম্য হতাশভাবে বলিল, আমার সঙ্গে ছাড়াছাড়ি হবে বলে তোর একটুও কষ্ট হচ্ছে না? কাদম্বিনী ততোধিক সহজভাবে বলিল, আমি বলেছি ছাড়াছাড়ি হতে? কিন্তু তোর বিয়ে হয়ে গেলে? আমি বলেছি বিয়ে হোক। তারপর দুজনেই চুপ করিয়া গেল অল্পক্ষণের জন্য। হঠাৎ কাদম্বিনী কাঁদো কাঁদো হইয়া বলিল, তুমি কিছু বোঝো না? আমি কি করব? আমার কি করার আছে? তোমার কথা শুনতে হয়, তুমি যা বলো করি। বাড়ির লোকের কথা শুনতে হয়, তারা যা বলে করি। কান্না, চাপিয়া রাখা কান্না এতদিনে বাহির হইয়া আসিতেছে। কাদম্বিনীর আকস্মিক উত্তেজনায় সৌম্য উঠিয়া বসিল। সৌম্য কাদম্বিনীর হাতটি চাপিয়া ধরিয়া বলিল, কিন্তু লোকের কথা শুনে তো তোর সুখ দুঃখ জাগে না খুকি? তোর মনে কষ্ট হলে তো বাড়ির লোকের হুকুমে সেটা উপে যায় না। কাঁদো কাঁদো ভাবটা কাদম্বিনীর উপিয়া গেল। চোখ মিটমিট করিতে করিতে সে বলিল, কি বলছো কিছুই বুঝতে পারছি না। আমার কষ্ট হলে বাড়ির লোকে কি করবে? তারপর হঠাৎ কাঁদো কাঁদো হওয়ার মতো হঠাৎ হাসিয়া কাদম্বিনী বলিল, তোমার কি হয়েছে জানো? মাথা ধরে ধরে মাথাটা খারাপ হয়ে গেছে। এবার সৌম্য অনেকক্ষণ চুপচাপ বসিয়া রহিল। কপালে কাদম্বিনীর হাতের স্পর্শ অনুভব করার পর ক্লান্ত স্বরে বলিল, তোর সঙ্গে আমার এই শেষ দেখা খুকি। কেন? তোর বিয়ের সব ঠিকঠাক হচ্ছে, আর আমার সঙ্গে মেলামেশা করা উচিত হবে না। আজকেই আমাদের মধ্যে সব শেষ হয়ে যাক, কেমন? কথাটা বলিয়া কাদম্বিনীর মুখের ভাব দেখিবার জন্য সৌম্য তাকাইল। অল্পক্ষণের জন্য তার মনে হইল কাদম্বিনীর মুখের চামড়াটা যেন টান হইয়া চকচক করিতেছে। কিন্তু একটু ভাবিয়া কাদম্বিনী যখন কথা বলিল, তখন সে বুঝিতে পারিল এটা তার কল্পনা অথবা আলোর কারসাজি। আমি কি বলবো বলো? আমি তো বলেছি তুমি যা বলবে তাই হবে।
কিন্তু আজ যদি শেষ দিন হয় তাহলে মুখ ভার করে থেকো না, হেসে কথা বলো একটু। সৌম্য জুতা খুলিয়া বসিয়াছিল। জুতায় পা ঢুকাইয়া ফিতা লাগাইতে লাগাইতে বলিল, চল বাড়ি যাই। উদ্ভ্রান্ত চিত্তের এলোমেলো চিন্তার মধ্য হইতে সৌম্য ক্রমে ক্রমে একটা প্রকাণ্ড তত্ত্ব কথা আবিষ্কার করে। এ জগতে নিয়ম নাই, শৃঙ্খলা নাই, সমস্তই এখানে আবোল তাবোল। সেই জন্যই একটু যাদের বুদ্ধি আছে তারা বলিয়া থাকে, ব্যতিক্রম নিয়মকে প্রমাণ করে। আসলে এই কথাটাও এক পেশে সত্য। নিয়মটা নিয়ম না ব্যতিক্রমটা নিয়ম, কে তা বলিতে পারে। 10 বার নিয়ম আর একবার ব্যতিক্রমের দেখা পাইলেই নিয়মটাকে মানুষ নিয়ম বলে, কিন্তু 10 বার ব্যতিক্রম আর একবার নিয়মের দেখা পাইলে মানুষ তো ব্যতিক্রমটাকেই নিয়ম বলিত। এই ভীষণ জটিল তত্ত্বটা আবিষ্কার করার পর সৌম্য কিছুক্ষণ গভীর তৃপ্তি বোধ করে। প্রহারের পর চকচকে খেলনা পাইলে ছোট ছেলে যেমন সজল চোখে আহ্লাদে গদগদ হয়, এই দুশ্চিন্তাটি আয়ত্ত করার পর সৌম্যর আহত মনে তেমনি সঞ্চার হয় আনন্দের। সেই 21 বছরের মেয়েটা যদি চুলোয় গিয়া থাকে, কাদম্বিনীও চুলোয় যাক। এই ভাবিয়া সে পরের দিন কোর্টে গিয়া একটা পেটি কেসে মক্কেলের পক্ষ সমর্থন করিয়া সে এমন বক্তৃতা জুড়িয়া দেয় যে 3 বার সংক্ষেপে তার বক্তৃতা শেষ করিতে বলিয়া হাকিম তার মক্কেলের 7 টাকা জরিমানা করিয়া দেন। এদিকে একদিন জামশেদপুরবাসী দিব্যেন্দুর মামা আসিয়া কাদম্বিনীকে দেখিয়া পছন্দ করিয়া যান এবং দেখিতে দেখিতে কথাবার্তা পাকা হইয়া বিবাহের দিন স্থির হইয়া যায়। তখন একদিন সৌম্য কাদম্বিনীকে দেখিতে যায়। অপরাহ্ন বলিয়া বড় বউ তাকে দেয় খাবার আর কাদম্বিনী করিয়া দেয় চা। বড় বউ জিজ্ঞাসা করে, এতদিন আসনি যে ভাই সমু ঠাকুরপো? কাদম্বিনী মুচকি হাসিয়া তামাশা করিয়া বলে, মাথা ধরার জন্যে বোধ হয়। বড় বউ বলে, একটু রোগাই যেন তোমাকে দেখাচ্ছে সত্যি। অসুখ বিসুখের কথা তো শুনিনি, আমি তো এদিকে অসুখে ভুগে ভুগে মরতে বসেছি ভাই। উনি তো ভেবে ভেবে আধখানা হয়ে গেছেন, বলছেন খুকির বিয়েটা হয়ে গেলেই হাওয়া বদলাতে নিয়ে যাবেন আমাকে। কাদম্বিনী বলে, বসো, পালিয়ে যেও না। একটা নতুন আচার করেছি, তোমাকে চাখতে হবে। উপরে বাবাকে খাবার দিয়ে এক্ষুনি আসছি। এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে জলের গ্লাস লইয়া লঘু পদে কাদম্বিনীকে সিঁড়ি বহিয়া উপরে উঠিতে দেখিয়া সৌম্যর স্বাদ হয় তার খাবারের প্লেট, জলের গ্লাস, চায়ের কাপ আর দেওয়াল ভাঙিয়া খান কয়েক ইঁট মেয়েটাকে ছুঁড়িয়া মারে। তবু সে বড় বউকে জিজ্ঞাসা করে, আচ্ছা বৌদি, খুকির নাকি বর পছন্দ হয়নি? লুকিয়ে লুকিয়ে খুব কাঁদে? বড় বউ বলে, কই না, কাঁদে না তো। আমি কখনো দেখিনি ভাই ঠাকুরপো ওকে কাঁদতে। দেখব কি, যা ভোগাটাই ভুগছি অসুখে। কিন্তু বর খুকির পছন্দ হয়েছে, ও বাড়ির উষার কাছে নাকি বলেছে। কাদম্বিনী নিচে নামিয়া সৌম্যকে খানিকটা আচার আনিয়া দেয়, নিজেও পরম তৃপ্তির সঙ্গে এক খাবলা আচার চাখিতে আরম্ভ করে। সৌম্য হঠাৎ উঠিয়া দাঁড়ায়, বলে, তোর বাবার সঙ্গে একটা দরকারি কথা আছে খুকি, আগে বলে আসি, তারপর তোর আচার চাখব। বাসর ঘরে মেয়েরা চলিয়া যাওয়ার পর
ঘরে যখন সকলের হাসি তামাশা, গানের সুরের রেশটুকুও বোধহয় মিলাইয়া যাওয়ার সময় পায় নাই, সৌম্যর বুকে মুখ গুঁজিয়া কাদম্বিনী তখন শুরু করে কান্না। শুকনো গ্রীষ্মের পর বর্ষার মতো প্রবল, অশান্ত, অফুরন্ত কান্না। কাঁদিতে কাঁদিতে কোনো রকমে বলে, তুমি আমায় বিয়ে না করলে আমি বিষ খেয়ে মরে যেতাম। কাঁদে সে ঘণ্টাখানেকের কম নয়। মুখে হাসি ফুটিতে লাগে আরও প্রায় আধ ঘণ্টা। আমাকে তুমি এবার ঘেন্না করবে? সৌম্য বলিল, তাই তো ইচ্ছা ছিল, কিন্তু তোকে ঘেন্না করতে পারবো মনে হয় না খুকি। কাদম্বিনী বলে, এখনো আমাকে খুকি বলবে নাকি? আর দেখো, তুই বলো না আমাকে, বিচ্ছিরি শোনায়। স্ত্রী হওয়ার পর স্ত্রীত্বের দাবি আরম্ভ করা সৌম্য আর অন্যায় মনে করে না। আপনারা শুনছিলেন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প খুকি। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে শুনতে থাকুন গল্প একান্তে।